মুভির শুরুতেই প্রথমেই আমরা দেখতে পাই ফুল এবং দীপক নবদম্পতিকে, যাদের কিনা 2 দিন আগেই বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পরে দীপকের ফ্যামিলি দীপককে ফুলদের বাড়িতে রেখে চলে যায়। ফুলদের বাড়িতে একটা পুজো ছিল, এই জন্য তারা চেয়েছিল তাদের বউ এবং ছেলে যেন একসঙ্গে বাড়িতে প্রবেশ করে। এদিকে ফুলের বিদায়ের সময় হয়ে যায়, তার পরিবারের সকলে সেই সব রিচুয়াল করতে থাকে। তাদেরকে বাসে তুলে দেওয়া হয়। বাসে ওঠার পরে দীপক ফুলকে বলে যে তোমার গায়ে অনেক গয়না রয়েছে, বিপদ আসতে পারে, তুমি এই গয়নাগুলো আমাকে দিয়ে দাও। ফুল তার গয়নাগুলো তার স্বামীকে দিয়ে দেয়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই ফুল এবং দীপক ট্রেনে উঠে পড়ে, কিন্তু ট্রেনে একটা সিটি বাকি ছিল। তারা যে কামরাতে উঠেছিল সেখানে ফুলকে দীপক বসায় এবং সে দাঁড়িয়ে থাকে। এখানে দীপক এবং ফুল ছাড়াও আরো 2জন নবদম্পতি ছিল, যারা কিনা নিজেদের বউকে নিয়ে স্ব বাড়িতে ফিরছিল। এদিকে এক নবদম্পতির মা দীপকের কাছে জিজ্ঞেস করে যে দাহেজে অর্থাৎ যৌতুকে সে কি কি নিয়েছে। দীপক এখানে সে আন্টিকে জানায় যে সে যৌতুকে কোনো কিছুই নেয়নি। তখন সে আন্টি বলা শুরু করে যে তার ছেলে যৌতুকে কি কি নিয়েছে। এখানে এদেরকে দেখেই মনে হচ্ছিল এরা অনেক বেশি লোভী। তারপরে এই আন্টির কথা শেষে তার হাজবেন্ডকে বলে মেবি ছেলেতে কোনো খুঁত আছে, এই জন্যই ওরা কিছু নেয়নি। আর দীপকের এই কথাটি শুনে একটু কষ্ট লাগে। সিট ফাঁকা হলে দীপক তার ওয়াইফের পাশে বসে। এরপরে ট্রেন একটা স্টেশনে আসে থামে। তখন দীপক তার ওয়াইফকে বলে যে আমি একটু টয়লেটে যাচ্ছি, এই বলে সে নেমে যায়। স্টেশন থেকে আরো কিছু লোক ট্রেনে উঠার পরে তাদের ওই কামরায় লোক যখন আরো হয় তখন সিট অদল বদল হয়ে যায় এবং ফুল সরতে সরতে একদম জানালার কাছের সিটে গিয়ে বসে। দেখতে দেখতে রাত হয়ে যায় এবং দীপক তার স্টেশনে চলে আসে। এ সময় দীপক তার ওয়াইফের হাত ধরে ট্রেন থেকে নেমে পড়ে। যথারীতি মতো সে তার বাসায় ফিরে আসে। আর বাড়িতে সবাই তো নতুন বউকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। ছোট থেকে বড় সবাই মজ মাস্তি করতে থাকে। এই সময় দীপকের মা একটি ডালা নিয়ে এসে নতুন বউয়ের সামনে দাঁড়ায় এবং বলে মা এখন ঘুমটা তুলো, তোমার বরণ হবে। বউ ঘুমটা তুলতে যাচ্ছিল না। তারপরে দাদি বলে যে যেহেতু আমরা পরিবারের সবাই আছি তুমি তো ঘুমটা তুলতেই পারো, আমরা সবাই নিজেদেরই লোক, তুমি লজ্জা পেও না মা। সে ঘুমটা তুলে। সবাই তো বউকে দেখে একদম অবাক, কারণ এটা তো দীপকের বউ না, এটা তো অন্য একজনের বউ দীপক নিয়ে এসেছে। আর এই জিনিসটি দেখে দীপকের মাথায় একদম হাত। আর এই জিনিসটি দেখে দীপকের বাবা দীপককে বলে আমি আমার জীবনে অনেক কিছু বদলে যেতে দেখেছি, কিন্তু বাপের জন্মে কোনোদিন বউ যে কারোর বদলে যায় এটা দেখিনি। এরপরে দীপক আর একটুও দেরি না করে সে তার বউ ফুলকে আনার জন্য আবার স্টেশনে ফিরে যায়। আর এদিকে তার সঙ্গে তারা এই মেয়েকেও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ফ্যামিলির লোকরা বলে যে এখন অনেক রাত হয়ে গেছে, বিপদ হতে পারে। আর ওর ফ্যামিলির লোকেরাও নিশ্চয়ই ওকে খুঁজছে, ওর ফ্যামিলির লোকরাও সন্ধান করলে তুমি আমাদের এখানে তাদেরকে নিয়ে এসো। সেই বদলি হয়ে যাওয়া বউকে সেখানে রেখেই চলে যায়। এখানে পরিবারের মহিলারা সেই মেয়েকে তখন জিজ্ঞেস করে যে তার নাম কি। তার নাম সে বলে পুষ্পারানী। এখানে বলে দেয়া ভালো এই মেয়েটার নাম কিন্তু পুষ্পারানী না, এই মেয়েটার আসল নাম হচ্ছে জয়া। কিন্তু সে কোনো কিছু একটা লুকানোর চেষ্টা করছিল। তারপরে যখন তার স্বামীর নাম জিজ্ঞেস করা হয় তার স্বামীর নাম প্রদীপ ছিল, সে তার স্বামীর নাম বলে হচ্ছে পঙ্কজ। এবং এমনকি সে তার গ্রামের নামও ভুল একটা নাম বলে। এখানকার লোকরা যখন তার কাছে তার বাসার নাম্বার চায় সে প্রতিবারই তার বাসার নাম্বার ভুল দিতে থাকে, যার কারণে সঠিক সন্তান তারা পায় না। বলে রাখা ভালো এই মুভিটার কাহিনী কিন্তু 2001 সালের প্রেক্ষাপটে দেখানো হয়েছিল, যখন কিনা গ্রামে 1-2 জনেরই ফোন ছিল এবং তখন কিন্তু ফোন এত অ্যাভেলেবল ছিল না সবার কাছে। আর এখানে এই মেয়েটা কোনো কিছু একটা লুকানোর চেষ্টা করছিল, যেটা কিনা আমরা সামনে গিয়ে বুঝতে পারবো। অপরদিকে আমাদেরকে ফুলকে দেখানো হয়। ট্রেন যখন শেষ স্টেশনে এসে থামে তখন তার ঘুম ভাঙে। সে ট্রেন থেকে নামে এবং সে তার হাজবেন্ডকে কোথাও খুঁজে পাচ্ছিল না। সে সব জায়গায় তার হাজবেন্ডকে হন্যে হয়ে খুঁজছিল। আর এদিকে আমরা দেখতে পাই প্রদীপ এবং তার ফ্যামিলির লোকজনরাও তাদের বৌমা জয়াকে খুঁজে পাচ্ছে না। প্রদীপের মা তখন প্রদীপকে বলছিল তুমি একটা কাজ করলে, বৌমার গায়ে কতগুলো গয়না ছিল সেগুলো তো খুলে রাখতে পারতি, তাহলে সেই মেয়ে চলে গেলে তাতে আমাদের কিছু যায় আসতো না। এদের কথার ভাবেই বোঝা যাচ্ছিল বউ থাকুক বা না থাকুক এরা তার একটুও তোয়াক্কা করে না। এখানে প্রদীপ বলে যে আর যাই হোক, আমি তো আমার যৌতুকের টাকাগুলোকে পেয়েছি এবং মোটরসাইকেল পেয়েছি, এটাই অনেক। প্রদীপ তখন দেখে যে ফুল এদিকে ওদিকে ছোটাছুটি করছে। সে তখন ফুলের কাছে এগিয়ে যায় এবং বলে আপনার কি কোনো সাহায্য লাগবে। ফুল তখন তার কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে চট করেই কেটে পড়ে। এরপরে আমরা দেখতে পাই প্রদীপের আত্মীয় স্বজন এবং ফ্রেন্ডরা, ফ্যামিলির লোকজনরা যখন বলে যে এখন আমরা কি করব, প্রদীপ তখন হাসতে হাসতে বলে যে আমাদের আসল জিনিসগুলো তো আমরা পেয়ে গিয়েছি, কালকে সকালে গিয়ে একটা রিপোর্ট লিখে আসবো থানায়। আর অপরদিকে আমরা দেখতে পাই হচ্ছে দীপাককে, যে কিনা তার বউকে না পেয়ে একদম পাগলের মতো হয়ে যায়। সব জায়গাতে সে তার বউকেই শুধু খুঁজতে থাকে। ওই দিন রাত্রে আমরা দেখতে পাই রুম থেকে জয়া চোরের মতো বের হয় এবং বের হয়ে আমরা দেখতে পাই তার কাছে একটা ফোন ছিল। সে সেই ফোনটাকে খুলে এবং তার সিমটাকে পুড়িয়ে ফেলে।
অপরদিকে পরদিন সকালে আমরা দেখতে পাই ফুলকে, যে কিনা সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দেয় স্টেশনের টয়লেটে। সে সকালে উঠে অনেক পানি দেয় তার মুখে এবং ট্রেনের স্টেশনে এসে দাঁড়িয়ে পড়ে। স্টেশনে কেউই ছিল না। তখন একজন ভিখারি, যার নাম হচ্ছে বিট্টু, বিট্টু এসে তাকে কিছু একটা জিজ্ঞাসা করতে গেলে ফুল তখন তার কথার উত্তর না দিয়ে উল্টা দিকে ছুটতে থাকে। এমনই সময় একটা পিচ্চিকে আমরা দেখতে পাই, যার নাম হচ্ছে ছোটু। ছোটু তখন বলে, আরে আরে দিদি, আপনার কি কোনো সমস্যা? আরে আপনি দাঁড়ান, বিট্টু দাদাকে ভয় পাবেন না, বিট্টু দাদা অতটাও খারাপ না। তো সকালে স্টেশনে কি করছেন? তখন ফুল বলে যে আমি আসলে হারিয়ে গিয়েছি। তখন ছোটু বলে যে ঠিক আছে, আমি আপনাকে সাহায্য করছি। ছোটু যখন ফুলকে স্টেশন মাস্টারের কাছে নিয়ে আসে, তখন স্টেশন মাস্টার ফুলের কাছে সকল তথ্য জানতে চায়। এখানে সে বলে যে তোমার শ্বশুর বাড়ির গ্রামের নাম কি? তখন সে বলে যে আমার শ্বশুর বাড়ির গ্রামের নাম কি সেটা তো আমার মনে নেই, তবে কোনো একটা ফুলের নাম ছিল। স্টেশন মাস্টার তো খেপে যায়। এরপরে সে আবার বলে যে তোমার স্বামীর নাম কি? সে বলে স্বামীর নাম তো মুখে নিতে নেই। স্টেশন মাস্টার আবারও খেপে যায়, বলে যে আমি তোমাকে সাহায্য করতে পারবো না। তখন সে বলে যে আমার হাতে মেহেদি আছে, সেই মেহেদিতে আমার বরের নাম লিখা। তারপরে স্টেশন মাস্টার সেখান থেকে দীপক নামটি তুলে নেয়। এরপরে সে তার নাম শুনে এবং তার গ্রামের নাম শুনে সবই সে ঠিকঠাক উত্তর দেয়। তখন স্টেশন মাস্টার বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি তো তোমার শ্বশুর বাড়ির নাম ঠিকানা কিছুই জানো না, তাহলে এখন আমি তোমার জন্য এটুকুই শুধু করতে পারি, তুমি তোমার বাড়ির ওই স্টেশনের ওখানে চলে যাও এবং তুমি তোমার নিজের বাপের বাড়ির গ্রামে চলে যাও, সেখান থেকে নিশ্চয়ই তোমার স্বামী তোমাকে নিয়ে যাবে। তখন ফুল বলে যে আমি এই কাজটা করতে পারবো না, কারণ আমার 2 দিনই মাত্র বিয়ে হয়েছে, আর এখন যদি আমি আমার স্বামী ছাড়া আমার গ্রামে ফিরে যাই তাহলে সবাই ভাববে আমার কোনো খোট আছে, আর যার জন্য আমার অনেক ইজ্জতহানি হবে, আর এই জন্য আমি আমার গ্রামে এভাবে ফিরে যেতে পারবো না আমার স্বামী ছাড়া। তখন স্টেশন মাস্টার বলে তাহলে তো আমার আর কিছুই করার নেই, তুমি তাহলে দেখো তুমি কি করবে। এখানে আমরা দীপককে দেখতে পাই, যে কিনা পুলিশ স্টেশনে যাচ্ছিল তার বউয়ের রিপোর্ট লেখানোর জন্য। তার ফ্রেন্ডদের সঙ্গে করে পুলিশ স্টেশনে যায়। শ্যামবাবু একজন ঘুষখোর টাইপের পুলিশ অফিসার ছিল এবং সে টাকা ছাড়া একটা কাজও করে না। দীপক যখন তার ওয়াইফের রিপোর্ট লেখাতে আসে, তখন শ্যামবাবু তাকে বলে যে টাকা লাগবে 15,000। তখন দীপক তার কাছে থাকা 5,000 টাকাই তাকে দিয়ে দেয় এবং বলে যে এই মুহূর্তে আমার কাছে আর টাকা নেই। শ্যামবাবু তখন বলে যে না, আর টাকা ছাড়া তো আমি কাজে এগোতে পারবো না। তখন পাশে থাকা দীপকের বন্ধু, যার নাম হচ্ছে মনোহর, মনোহর তখন বলে যে স্যার, এমএলএ আমার অনেক পরিচিত, আপনি চাইলে আমরা এমএলএ এর সঙ্গে কথা বলিয়ে দিতে পারি। তখন শ্যামবাবু বলে যে আচ্ছা 5,000 টাকাই হবে, কথা বলা লাগবে না, এবং বলে যে তোমার ওয়াইফের কি হয়েছে। তখন দীপক বলে যে আমার ওয়াইফ ট্রেন থেকে হারিয়ে গিয়েছে, তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তখন পুলিশ অফিসার হেসে দেয় এবং হেসে দিয়ে বলে যে কিভাবে এটা করতে পারলে বলো তো? আজ 10 বছর হয়েছে আমার বউকে আমি বিয়ে করেছি, এই 10 বছর সে আমার ঘাড়ে উঠে বসে আছে, কিন্তু আজ পর্যন্ত আমি তাকে নামাতে পারছি না। আমি এত চেষ্টা করছি তাকে হারিয়ে ফেলার জন্য, কিন্তু সে কিছুতেই হারাচ্ছে না। তুমি কি করে তোমার বউকে হারিয়ে ফেললে? হাসাহাসি করা শেষে সে তার ওয়াইফের নামপত্র তত্র সব লিখে নেয় এবং বলে যে ছবি থাকলে সেটা এখানে জমা দিয়ে যাও। তাদের বিয়ের ফটোটা সে পুলিশ অফিসারকে দেয়। পুলিশ অফিসার দেখে বলে এটা কি? এটা এখানে তো বউয়ের কোনো মুখই নেই, আমি কি দেখে বউ আইডেন্টিফাই করব? দীপক তখন বলেই একটা মাত্র ছবি ওর আমার কাছে আছে, তাছাড়া আমার কাছে আর কোনো ছবি নেই। আর এখানে দীপক এটাও বলে যে তার বউ অন্য একজনের সঙ্গে বদলি হয়ে গিয়েছে এবং তার সঙ্গে সে আরেকজনের বউকে নিয়ে এসেছে এবং সেই রিপোর্টটাও সে এখানে লিখে রেখে যায়। আর এখানে সেই পুলিশ অফিসার তাকে জিজ্ঞেস করে যে ওই বউয়ের কাছে কি অনেক গয়নাগাটি আছে? তখন দীপক সরলভাবে বলে দেয় যে হ্যাঁ, গয়নাগাটি আছে। তারপরে বলে যে আমি 2টা রিপোর্টই লিখে নিয়েছি, তুমি এখান থেকে যাও। তারপরে তার বন্ধুদেরকে নিয়ে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ছোটু ফুলকে নিয়ে মাঞ্জু মাসির কাছে যায়। মাঞ্জু মাসির এই স্টেশনে একটা দোকান ছিল। ফুলের সঙ্গে কথা বলে এবং জানতে চায় তার সকল তথ্য। তারপরে সে ফুলকে কিছু একটা খেতে দেয়। তারপরে সে বলে চিটার ওয়ার্ডটা কোনোদিন শুনেছিস? তোর বর তোকে ফাঁকি দিয়ে চলে গেছে। তখন ফুল বলে যে না, ওই রকম করতেই পারে না, ও নিশ্চয়ই আমাকে নিতে আসবে, ও নিশ্চয়ই আমাকে এখনো খুঁজছে। পরবর্তী সিনে আমাদেরকে দেখানো হয় জয়ার হাজবেন্ড প্রদীপকে। প্রদীপ এখানে এসেছিল নামমাত্র রিপোর্ট লেখাতে। সে এখানে এসে পুলিশ স্টেশনে রিপোর্ট লিখিয়ে যায়। দীপক বাড়িতে আসার পরে জানতে পারে যে জয়াকে কোথাও একটা খুঁজে পাওয়া যাচ্ছে না, যার নাম কিনা এখানে তারা পুষ্পা বলছিল, যে পুষ্পাকে কোথাও খুঁজে পাচ্ছি না। দীপকের মাথায় তো এমনি চিন্তা, আরো চিন্তা ভর করে বসে, কারণ একে তো অন্য একজনের বউ সে নিয়ে আসছে, এখন যদি তার কিছু হয়ে যায় তাহলে কিডন্যাপের কেসে তো সে ফেসে যাবে। সে হন্যে হয়ে বের হয়ে যেতে থাকে। তখনই চলে আসে হচ্ছে জয়া। জয়া এসে বলে যে আরে আমি তো মন্দিরে পুজো দিতে গেছিলাম। তখন বাড়ির লোক বলে যে এত ঘন্টার পর ঘন্টা ধরে তুমি মন্দিরে পুজো দিচ্ছিলে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই দীপক এক কর্নারে বসে রয়েছে তার উঠানের, এবং এখানে সে ফুলের সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে মনে করছে এবং তার অনেক বেশি খারাপ লাগছে।
এদিকে প্রদীপদের স্টেশনের পুলিশ অফিসার ফোন করা হচ্ছে শ্যামবাবুর কাছে। সে বলে যে এরকম একটা মহিলা গায়েব হয়ে গিয়েছে, নতুন বউ ছিল, তার সকল তথ্য সে শ্যামবাবুকে দেয়। শ্যামবাবু যখন এই তথ্যগুলোকে জয়া মিসিং ডায়েরির সঙ্গে মেলায় তখন সবকিছুই ঠিক ছিল, কিন্তু তার বউয়ের নামের জায়গাটাই শুধু গরমিল ছিল। পুলিশ অফিসার যার কথা বলছিল তার নাম ছিল হচ্ছে পুষ্পা, আর এখানে দীপক যে বউটিকে নিয়ে এসেছে তার নাম হচ্ছে জয়া। এখান থেকেই মূলত পুলিশ অফিসার শ্যামের একটু ডাউট হয়ে যায় জয়ার প্রতি। ওই দিন রাত্রে আমরা জয়াকে দেখতে পাই, যে কিনা তার ফোনে নতুন একটা সিম কার্ড ভরছিল। অপরদিকে আমাদেরকে দেখানো হয় ফুলকে। রাত্রে কোথায় থাকবে সে? তখন ছোটু তাকে তার সঙ্গে করে নিয়ে যায় এবং বলে, দিদি এখানে আমি আর বিট্টু ভাইয়া থাকি, তুমি কোনো মতন অ্যাডজাস্ট করে আজকে রাতটা আমাদের সঙ্গে কাটিয়ে দাও। পরদিন সকালে ছোটু আবার ফুলকে নিয়ে সেই মাঞ্জু মাসির কাছে যায়। মাঞ্জু মাসি তখন ফুলকে তার সঙ্গে কাজে নেয়। এদিকে মাঞ্জু মাসি যখন ফুলকে জিজ্ঞেস করে যে তুমি এখনো তোমার বিয়ের ড্রেসটাই কেন পরে আছো, তোমাকে কি কোনো শাড়ি দিব, তখন ফুল বলে যে না, আমার স্বামী নিশ্চয়ই আমাকে খুঁজছে, ও যেন এক পলকে আমাকে দেখেই চিনে ফেলে, এই জন্য আমি আমার শাড়িটা ছাড়ছি না। এদিকে দীপকের মা, দীপকের ভাবি সবার সঙ্গেই জয়া অনেক ভালো সম্পর্ক গড়ে তুলেছে। এখানে পুলিশ স্টেশনের সিন আমাদেরকে দেখানো হয়, যেখানে দীপক জয়াকে নিয়ে পুলিশের কাছে গিয়েছিল। কারণ ওই দিন যখন দীপক জয়ার কথা পুলিশকে জানিয়েছিল তখন পুলিশ অফিসার জয়ার সঙ্গে দেখা করতে চেয়েছিল এবং তার সঙ্গে কথা বলতে চেয়েছিল। এখানে তো জয়া যা যা আগে বলেছিল সেই কথাগুলো এখানে রিপিট করে। তারপরে পুলিশ অফিসার কোনো ক্লুই না পেয়ে তাকে বলে, আলাদা কোনো স্পেশালিটি কোনো জিনিস আছে যেটা দেখে ফ্যামিলির লোকেরা তোমাকে চিনতে পারে? তখন সে তার হাতকে দেখায়, যেখানে কিনা একটা ট্যাটু ছিল আর ট্যাটুর ওখানে লেখা ছিল শ্রেয়া। তখন সে বলে যে তোমার হাতে শ্রেয়া লেখা কেন, তোমার নাম বলে পুষ্পা। তখন জয়া বলে যে দাদু ছোটবেলা থেকে আমাকে শ্রেয়া বলে ডাকতো, আর এই কারণেই আমি আমার এখানে শ্রেয়া নামটা ট্যাটু করিয়েছিলাম। জয়াকে বলা হয় ছবি দেওয়ার জন্য। তখন জয়া 2 হাত ঘোমটা দিয়ে ছবি তুলতে যায়। যখন দীপক জয়াকে নিয়ে বের হয়ে যাচ্ছিল পুলিশ স্টেশন থেকে, তখন পুলিশ অফিসার চালাকি করে বলে যে জয়া, আর জয়া যখন বলে তখন জয়া একদম ইনস্ট্যান্ট পুলিশ অফিসারের দিকে তাকায়। অর্থাৎ কেউ আমাদের নাম ধরে ডাকলে তার একটা রিয়াকশন আমরা দেই না, ঠিক সেরকম। আর এখানে পুলিশ অফিসার একদমই কনফার্ম হয়ে যায় যে জয়া ওরফে পুষ্পা নিশ্চয়ই কিছু লুকানোর চেষ্টা করছে তাদের থেকে, এই জন্য সে প্রমাণের অপেক্ষায় থাকে। অপরদিকে আমাদেরকে দেখানো হয় মঞ্জু মাসিকে, যে কিনা তার সঙ্গে করে ফুলকে নিয়ে এসেছিল। ফুল মাঞ্জু মাসিকে বলে, মাঞ্জু মাসি এ বাড়িতে তুমি একাই থাকো, তোমার ভয় করে না? তখন মাঞ্জু মাসি বলে যে না, ভয় করে না, একা থাকতে থাকতে অভ্যাস হয়ে গিয়েছে। এখানে আমরা জানতে পারি মাঞ্জু মাসির হাজবেন্ড তাকে অনেক মারধর করতো, অত্যাচার করতো, আর তার ছেলেও এত ভালো ছিল না, এই জন্য মাঞ্জু মাসি তার ছেলে এবং তার হাজবেন্ডকে বাসা থেকে বের করে দেয়। পরদিন সকালে সে ফুলকে নিয়ে আবার তার শপে যায়। শপে যাওয়ার পরে ফুল তখন মাঞ্জু মাসিকে বলে, মাসি আমি একটা স্পেশাল মিষ্টি তৈরি করতে চাই, যেটা কিনা তুমি এখানে সেল করতে পারবে, আমি কি বানাবো? তখন মাঞ্জু মাসি তাকে বলে যে হ্যাঁ বানা, আর তার মিষ্টি খেয়ে প্রতিটা লোক অনেক বেশি প্রশংসা করে। আর এদিকে আমরা ইন্সপেক্টর শ্যামকে দেখতে পাই, যে কিনা ওই দিন থেকেই জয়ের পিছনে একদম আঠার মতো চিপকে গিয়েছিল, যে যে করে হোক জয়ের পিকচার আমাকে নিতেই হবে এবং আমি এই কেসটা সলভ করেই সারবো। জয়া যখন মন্দিরে পুজো দিতে যায় তখন ইন্সপেক্টর শ্যাম তার হাবিলদারকে নিয়ে জয়ার পিছু করতে থাকে এবং সে অনেক চেষ্টা করে জয়ার ছবি তোলার জন্য, কিন্তু জয়ার ওই 2 হাত ঘোমটার মাঝখানে সে আর জয়ার ছবি তুলতে পারে না, বাট সে জয়ার ফেস দেখে ফেলেছিল। অপরদিকে আমরা দেখতে পাই জয়া তার পুজো শেষে খেতে এসে ঘোরাঘুরি করছিল। এমনই সময় দীপকের বন্ধু, যার নাম হচ্ছে মনোহর, তখন এসে বলে যে আরে আপনি এখানে কি করছেন? তখন জয়া বলে যে এই তো একটু ঘুরে দেখছিলাম ক্ষেত। তারপরে এখানে মনোহর জয়ার সঙ্গে কথা বলে বুঝতে পারে যে জয়া ভালো শিক্ষিত। এখানে জয়া মনোহরকে জিজ্ঞেস করে যে আপনি কি করেন? তখন মনোহর বলে যে এখানে আমার একটা প্রিন্টের দোকান আছে, ফটোস্ট্যাটের কাজ করি এবং সকল ধরনের পোস্টার যাবতীয় কিছু সবকিছু আমার দোকান থেকে এখানে তৈরি করতে হয়। এদিকে আমরা দেখতে পাই সেখানে দীপকের বাবা আসে এবং দীপকের বাবা এসে মনোহরকে বলে যে মনোহর এবার খেতে তো মনে হয় পোকা ধরেছে, সো আমাদেরকে কীটনাশকের ব্যবহার করতে হবে। জয়া সেখানে উপস্থিত ছিল এবং জয়া বলে যে আঙ্কেল আপনি কীটনাশকের ব্যবহার না করে প্রাকৃতিক উপায়ে এই পোকাকে দমন করতে পারেন এবং কিভাবে সে পোকাকে দমন করবে সে পদ্ধতিও সে আঙ্কেলকে বলে দেয়। তখন এই আঙ্কেল অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। অপরদিকে দীপক তার ওয়াইফকে খোঁজার জন্য তার বন্ধুর সঙ্গে করে সেই এমপির কাছে যায়, যে কিনা তার ভোট প্রচারণায় গিয়েছিল। এখানে গিয়ে দীপক যখন এমপিকে বলে যে আপনি একটু আমার বউয়ের খোঁজ করে দিন, এই মন্ত্রী স্টেজের উপর দীপকের বউয়ের কথা বলে, অপোনেন্ট পার্টি আমার এই সহকারীর বউকে কিডন্যাপ করে নিয়ে গেছে। আর এই কথা শুনে তো দীপক নিজেও একদম আকাশ থেকে পড়ে।
দীপককে দেখতে পাই, যে কিনা বউয়ের শোকে এতটাই শোকাহত ছিল যে অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে। পাশ থেকে তার একজন বন্ধু তাকে বলে ওঠে, তোর বউ ফুল নেই তো কি হয়েছে, জয়া তো আছে, আর ফুলের এতদিনে কি না কি হয়ে গেছে, কোনো অঘটন করছে নাকি তারও কোনো ঠিক নাই, তুই বরঞ্চ জয়াকে বিয়ে করে নে এবং ওর সঙ্গেই ঘর সংসার কর। এই কথা শুনে দীপক অনেক বেশি রেগে যায়। দীপক তখন তার বন্ধুর সঙ্গে মারামারি লাগিয়ে নেয়। জয়া লুকিয়ে লুকিয়ে কোথাও একটা যাচ্ছিল, সে দীপককে দেখে কোথাও না গিয়ে দীপককে রুমে এনে শুইয়ে দেয়। পরদিন সকালে আমরা দেখতে পাই জয়াকে, যে কিনা যায় হচ্ছে দীপকের ভাবির কাছে। সে ভাবির কাছে গিয়ে বলে, ভাবি আপনি তো অনেক ভালো ড্রয়িং করতে পারেন, আপনি কি আমাকে একটা হেল্প করবেন? তখন ভাবি বলে যে হ্যাঁ অবশ্যই। এখান থেকে সিন কাট হয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই ইন্সপেক্টর শ্যামকে, যার কাছে কিনা চলে এসেছিল জয়ার পিকচার। আর এটা হচ্ছে পুলিশ স্টেশন থেকে এসেছিল, যেখানে কিনা প্রদীপ তার বউয়ের রিপোর্ট লিখিয়েছিল, অর্থাৎ পুষ্পায় যে জয়া সেটা এখানে ক্লিয়ার হয়ে যায়। পুলিশ অফিসারের হাতে প্রমাণ আসার পরপরই সে দীপকের বাসায় চলে যায় জয়ার কাছে। এখানে গিয়ে সে সকলকে সব সত্যিটা বলে দেয়। জয়া বলছিল যে আমার কিছু কথা আছে, কিন্তু জয়ার কথা কেউই শোনে না এবং জয়ার ব্যাগকে আনা হয়। জয়ার ব্যাগ যখন সার্চ করা হয় তখন দেখে যে ওই ব্যাগের ভিতরে একটা ফোন আছে। তখন দীপক জয়ার উপর একদম ভড়কে যায় এবং বলে যে আপনার কাছে ফোন ছিল, আপনি আপনার বাসায় ফিরে যেতে পারতেন, আপনি তা না করে বিভিন্ন ধরনের নাটক সাজিয়ে গেছেন। জয়া তখন বারবারই বলছিল আমার কথা একটু শুনুন, কেউ তার কথা শুনে না এবং পুলিশরা তখন জয়াকে সঙ্গে করে নিয়ে যায় যে আপনার হাজবেন্ডের কাছে হ্যান্ডওভার করার সময় হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরেই আমরা সেখানে দেখতে পাই দীপকের বন্ধু মনোহর সেখানে আসে কিছু পোস্টার নিয়ে এবং সে বলে যে তুমি কাকে পুলিশের হাতে তুলে দিয়েছো, তুমি কি জানো যে ও পোস্টার টাঙিয়েছে তোমার ওয়াইফের জন্য, যেন তুমি তোমার ওয়াইফকে অনেক দ্রুত পেয়ে যাও, তুমি তাকে পুলিশের হাতে তুলে দিলে। এখানে তারা বুঝতে পারছিল না যে ছবি কোথা থেকে পেল। তখন দীপকের ভাবি বলে যে সেদিন জয়া আমাকে বলছিল যে আমাদের নতুন বউয়ের ছবি যেন আমি তাকে এঁকে দেই, আর আমি তাকে এঁকে দিয়েছিলাম, আর সেই ছবির মাধ্যমেই তোমার বউর পোস্টার সে তৈরি করেছে। এদিকে আমরা দেখতে পাই ফুলের এখানে, যেখানে ছোট দৌড়াতে দৌড়াতে এসে ফুলকে জানাই, দিদি আপনার বর আপনার জন্য পোস্টার টানিয়েছে এবং এই নাম্বারে ফোন করতে বলেছে। তখন স্টেশন মাস্টার বলে যে আমি তোমাকে টিকিট কেটে দিচ্ছি, তুমি এখান থেকে সোজা সেই সূর্যমুখী গ্রামের স্টেশনে গিয়ে নামো, সেখান থেকে নিশ্চয়ই তারা তোমাকে নিয়ে যাবে। এখানে ফুল অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং সে মাজু মাসিকে জড়িয়ে ধরে। তারপরে মাজু মাসি তাকে বিদায় জানায়। এখানে আমরা জয়ার কাহিনী জানতে পারি, ফ্ল্যাশব্যাকের কাহিনী দেখানো হয়, যেখানে আমরা জানতে পারি জয়া হচ্ছে উচ্চ মাধ্যমিকে টপ করেছিল। জয়ার হচ্ছে কৃষি বিজ্ঞানের ওপর পড়াশোনা করার অনেক ইচ্ছা ছিল, আর এই জন্যই সে দেরাদুনে যেতে চেয়েছিল, সেখানকার একটা ভার্সিটিতে সে ভর্তি হতে চেয়েছিল। আর এর জন্য সে তার কাজিন হেমার সঙ্গে কথাও বলেছিল এবং নতুন সিম লাগিয়ে সে হেমার সঙ্গে কথা বলে তাকে তার গয়না বেচে কিছু টাকাও পাঠিয়েছিল ফর্ম তোলার জন্য এবং সকল কার্যকলাপ করার জন্য। কিন্তু জয়ের ফ্যামিলি চাচ্ছিল যে তাকে বিয়ে দিয়ে দিতে, আর জয়ের ফ্যামিলি দেখে শুনে এমন একজনকে জোগাড় করেছিল যার কিনা আগে একটা বউ ছিল, যে কিনা অনেক একটা ফাটু টাইপের লোক। বিয়ের মণ্ডপ থেকেই নানা ধরনের কীর্তিকলাপ হতে থাকে জয়া এবং জয়ের ফ্যামিলির সঙ্গে। জয়া তার ভাগ্যকে মেনে নিয়েছিল। দীপক যখন জয়ার হাত ধরে ট্রেন থেকে নেমে যাচ্ছিল তখনই জয়া বুঝতে পেরেছিল, কিন্তু জয়া ভাবে যে হয়তো ভাগ্য তাকে আরো একটা সুযোগ দিচ্ছে তার স্বপ্ন সত্যি করার জন্য। এদিকে যখন দীপকরা চলে যায় তখন জয়া পুলিশ অফিসার শ্যামকে বলে যে স্যার আপনি আমার গহনাগাটি সকল কিছু রেখে দেন, কিন্তু প্লিজ আপনি আমাকে ওর হাতে তুলে দেবেন না, আমি ওর সঙ্গে সংসার করতে চাই না। ওর প্রথম বউকে পুড়িয়ে মেরেছে এবং ও আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছে একদম বিয়ের প্রথম দিন থেকে, আমি ওর সঙ্গে ঘর করতে চাই না। তখন পুলিশ অফিসার শ্যাম বলে যে আমার কিছুই করার নেই, কারণ কেসটা এখনো ওপেন আছে। জয়ার স্বামী পুলিশ স্টেশনে চলে আসে। আসার পরে সে কোনো কথা না বলে জয়াকে একদম থাপ্পড় লাগিয়ে দেয় এবং বলে যে চল আমার সঙ্গে বাড়ি, তোর পিঠের ছাল কি করে উঠাতে হয় আমি দেখছি। এই বলে সে জয়ার হাত ধরে নিয়ে যেতে যায়। তখন ইন্সপেক্টর শ্যাম বলে দাঁড়াও। এরপরে ইন্সপেক্টর শ্যাম বলে যে পুলিশ স্টেশনে দাঁড়িয়ে একজন মেয়ের গায়ে হাত তুলে, আর ও তো সাবালিকা, ও তোমার সঙ্গে যেতে চায় না। তখন এই প্রদীপ বলে যে আপনি আমাকে চেনেন, শ্যামকে থ্রেট করতে থাকে। তখন পুলিশ অফিসার শ্যাম বলে যে তুই একজন অন ডিউটি পুলিশ অফিসারকে থ্রেট করছিস, তোর কি একটু ভয় করে না? তার উপর আবার মার্ডারের কেস, প্রথম ওয়াইফকে তুই পুড়িয়ে মেরেছিস, তুই কি মনে করেছিস প্রথমবার ছাড় পেয়েছিস বলে এবারও ছাড় পেয়ে যাবি? ভালো মতো তুই মিস জয়ার হাত ছেড়ে দে, নিজের রাস্তা দেখ, তা না হলে তোর যে আমি কি হাল করব তুই নিজেও জানিস না। তুই যদি আবার জয়রানীকে কোনোভাবে হেনস্থা করার চেষ্টা করিস তাহলে আমি তোকে খুঁজে বের করে একদম শেষ করে দেব। জয়া তখন ইন্সপেক্টর শ্যামের কাছে যায় এবং গিয়ে তার গলায় থাকা মঙ্গলসূত্র, তার হাতে থাকা চুড়ি যাবতীয় কিছু খুলে ইন্সপেক্টর শ্যামকে দেয়।
ইন্সপেক্টর সাহেব তখন বলে যে তুমি এগুলো নিয়ে যাও এবং নিয়ে গিয়ে তোমার স্বপ্ন পূরণ করো। এখানে আমরা দেখতে পাই জয়াকে দীপকরা নিয়ে গিয়েছিল তাদের সঙ্গে করে। স্টেশনে ট্রেন এসে নামলে ফুল ট্রেন থেকে নামে এবং নেমে হাত নাড়াতে থাকে। সে তুমুল গতিতে দীপকের দিকে এগিয়ে আসে। এখানে দীপক সহ দীপকের ফ্যামিলির সবাই ছিল এবং তারা সকলেই ফুলকে স্বাগতম জানায়। জয়া দীপকদের বাসার এখান থেকে দেরাদুনে যাওয়ার জন্য রওনা দেয়। এখানে দীপকের বন্ধু মনোহর তো জয়ার উপর একদম ফিদা হয়ে গিয়েছিল। এখানে মনোহর দীপককে বলে যে জয়াকে বল ও যেন আমাদের এখানে চিঠি লিখে। দীপক জয়াকে বলে যে তুমি কিন্তু আমাদের এখানে চিঠি লিখতে ভুলো না, আমরাও কিন্তু তোমার একটা ফ্যামিলি। অবশেষে দীপকও তার বউকে পেয়ে যায় এবং তারা অনেক সুখে সংসার করতে থাকে। আর অন্যদিকে জয়া চলে যায় তার স্বপ্ন পূরণ করতে দেরাদুনে। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।